রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শুরু। আলোচনা হবে ৭০ অনুচ্ছেদ, নারী আসন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। ভোটের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না হলে ঝুঁকিতে পড়বে ডক্টর ইউনূসের ভাবমূর্তি। নিরপেক্ষ থেকে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বা তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের জকিগঞ্জ, বাড়ছে সুরমা নদীর পানিও। আখাউড়া, কক্সবাজার, রাঙামাটিতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরুতে শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাতে সাথে থাকছি আমি জান্নাতুল কলি। আজ থেকে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে 11টা থেকে এই বৈঠক শুরু হয়, যা সরাসরি দেখাচ্ছে বিটিভিতে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনা হবে বয়স বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনও ঐকমত্য হয়নি, সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে। যার অন্যতম ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার এবং পার্লামেন্ট স্থায়ী কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারী আসনের সংখ্যা বাড়ানো এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য ঐকমত্য কমিশনের। এর আগে প্রথম দফার সংলাপ 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সম্পর্কের তিক্ততা থেকেই বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষণ ডক্টর সাব্বির আহমেদের মতে সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, রাজনৈতিক শিষ্টাচার মেনেই আচরণ করতে হবে নেতাকর্মীদের। সাইফুদ্দিন রাবিনের রিপোর্ট। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। ইতিমধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডক্টর ইউনূস। রাজনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল? এই যে সরকারের বিরুদ্ধে যে চাপটা দেওয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানান রকম বক্তৃতা, তার বিরুদ্ধে নানান রকম শক্ত কথা বলে আর কি। সুতরাং এটা তো তার বিএনপির যে প্রেশার টেকটিক্স, সেটারই একটা অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, এখনও প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চান তারা। আমাদের যে পর্যায়ের নেতৃত্বই যেভাবেই কথা বলুন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে কথা বলা উচিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মান করি, ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, সেই জন্যই আমরা বারে বারে ওনাকে তাগাদা দিয়েছি যে আপনার সম্মানে আঘাত লাগে সেরকম কোনো কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়। বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ।
এই রাজনীতি বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে। বিএনপির এই নেতার মতে দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি নিরপেক্ষ নন, অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে, অথবা আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন, এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার যে পক্ষপাতিত্ব করেছে। অ্যাপারেন্টলি মনে হয় যে উনি খুব ডায়ালগে বিশ্বাস করেন, কিন্তু আমি মানে উনি ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি অনেক কিছু গেইন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন, দ্রুত লস করে ফেললেন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির, কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাবেন, আর ইশরাক কি আজকে সমর্থকদের সাথে যোগ দেবেন? কলি ইশরাকের সমর্থকদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি দুপুর নাগাদ তার কর্মী সমর্থকরা এই যে নগর ভবনের যে প্রবেশপথ, সেই প্রবেশপথের মুখেই এখানে বসে পড়েছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে সকাল 10টার কিছু পরে থেকে এই কর্মসূচিটি শুরু হয়েছে প্রতিদিনের ন্যায়, অর্থাৎ বিগত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই আন্দোলনটি চলছে। অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর যে দাবি, সেই দাবিটি গত 14 মে থেকে মূলত আন্দোলনটি শুরু হয়। মূলত সেই দিনেই নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায়টি দেয়া হয়েছিল, এটির বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেছিলেন এবং দক্ষিণ সিটির একজন নগরবাসী তার এই রিটের দিন থেকেই মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে। এরপরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, হাইকোর্ট সেই রিটটি খারিজ করে দিয়েছেন। এরপরে সেটির বিরুদ্ধে আপিল করেছিলেন, আপিলেও এটির নিষ্পত্তি হয়েছে। এখন পর্যন্ত আসলে এই যে গত 2 সপ্তাহেরও বেশি ধরে ইশরাকের সমর্থকরা নগর ভবন সহ যমুনার সামনেও টানা 3 দিন আন্দোলন করেছিলেন, কিন্তু শপথ পড়ানোর যে জায়গাটি, সেই জায়গাটি আসলে শেষ হয়নি। মূলত ইশরাকের সমর্থক যারা আছেন তারা বলছেন যে আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ আপিল বিভাগের যে নিষ্পত্তি যেটি দেওয়া হয়েছে, অবজারভেশন দেওয়া হয়েছে, সেটির পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়েছে গতকালকে, এবং এটির পরেই আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে এখন সেটি দেখার বিষয়। কারণ এই পূর্ণাঙ্গ রায় দেখে মূলত নির্বাচন কমিশনের এই শপথের বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়ার কথা, এবং এটির জন্য মূলত এখানে যারা তার কর্মী সমর্থকরা রয়েছেন তারাও অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে সবুজ। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়, বাড়ছে সুরমা নদীর পানিও। জকিগঞ্জে কমপক্ষে 15টি গ্রাম প্লাবিত, বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। আজও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। এখন পর্যন্ত 3টি আশ্রয় কেন্দ্রে 2 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। বাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি, বেশিরভাগ ঘরে পানি ঢুকতে শুরু করেছে। পানি বাড়তে থাকায় শঙ্কা বাড়ছে গ্রামের মানুষের মধ্যে। এদিকে নতুনভাবে বৃষ্টি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কের ছোট বড় কারখানা, ছোট বড় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো। পাকা সড়ক ধুয়ে বেরিয়ে পড়েছে কাদামাটির প্রলেপ। একই সাথে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। একই চিত্র কক্সবাজারে আর রাঙামাটিতেও পানি নেমে দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়ে যে খবরটি জানাচ্ছিলাম, সুরমা নদীর পানিও বাড়ছে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নেব আমরা। জকিগঞ্জ থেকে সহকর্মী মাহবুবুর রহমান রিপন যোগ দিচ্ছেন। রিপন, এই মুহূর্তে প্লাবিত লোকালয়ের কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন।
কলি এই মুহূর্তে আসলে প্রতিনিয়তই অবনতি হচ্ছে। জকিগঞ্জের বিশেষ করে কলাছড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আছে এই গ্রামগুলোতে, কারণ ঠিক এর পাশেই যেখানে কুশিয়ারা তীরবর্তী বাঁধ রয়েছে সেই বাঁধটি ভেঙে গেছে গত পরশু রাতে, এবং তারপর থেকে যে পানি প্রবেশ করছে সেটা কিন্তু এই গ্রামগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই পানি বাড়ছে এবং আজও কুশিয়ারা নদীর পানি গত 24 ঘন্টায় প্রায় 12 সেন্টিমিটারের মতো বেড়েছে, এবং যেটা আসলে খুবই আতঙ্কের। এই মুহূর্তে বিপদসীমার প্রায় 2 মিটার উপর দিয়ে বইছে। বুঝতেই পারছেন যে 2 মিটার মানে 6 ফিটেরও বেশি উপর দিয়ে পানি বইছে, এবং সেটাই আসলে কুশিয়ারা তীরবর্তী যে বাঁধ রয়েছে সেই বাঁধ উপচিয়ে পানি আসছে, আবার কোথাও কোথাও ভেঙে, যেখানে ভেঙে গেছে সেখান থেকে প্রবল বেগে পানি কিন্তু গ্রামগুলোতে প্রবেশ করছে। গ্রামের লোকজন যেটা ধারণা করেছিলেন যে কুশিয়ারা নদীর পানি যেহেতু পাহাড়ি ঢলের পানি সে দ্রুত কমে যাবে, সে কারণে কেউ গ্রাম ছাড়েননি গতকাল পর্যন্ত, কিন্তু আজ কিন্তু এখন আমরা দেখছিলাম যে মানুষজন কিন্তু বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, কেউ আবার আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাচ্ছেন। আমরা প্রতিনিয়ত প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে দেখছিলাম যে লোকজন গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে। কলি, আপনাকে রিপন, ধন্যবাদ আপনাকে রিপন। পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোগান্তি এড়াতে আগে ভাগেই বাড়ির পানে ছুটছেন অনেকেই। এই যাত্রার চতুর্থ দিনে ভোর থেকেই যাত্রী চাপ বাড়তে থাকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দিনের শুরুতেই ভোর 4টায় প্রথম ট্রেন ছেড়ে যায় প্ল্যাটফর্ম। এরপর সকাল 9টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একে একে ছেড়ে যায় 10টি ট্রেন। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস খানিকটা বিলম্বে ছাড়লেও বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ই ছাড়ে প্ল্যাটফর্ম। যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটহীন কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় খুশি যাত্রীরাও। সাতজন মিলে ট্রাই করে টিকিট পেয়েছে। টিকিট পাওয়া খুবই ভোগান্তিক অবস্থা ছিল আমাদের। স্টেশনে অনেক আগের থেকে অনেক যানজট নেই, আশা করে যাই আমরা সুস্থ মতো বাড়ি ফিরে যাব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির হাট। রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাটের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, একটু জানাবেন ঈদের তো আর হাতে গোনা কয়েকদিন বাকি, কেমন দেখছেন কোরবানির হাটের বেচাকেনা? কলি, প্রথমে যেটা বলবো যে এবার গাবতলী পশুর হাটে গরুর আমদানি কিন্তু প্রচুর। যদিও আজকে 3 তারিখ, সেই হিসেবে আরও 4 দিন হাট বসার সুযোগ রয়েছে। তারপর মূলত ঈদুল আজহা, কিন্তু 4 দিন আগে থেকে কেন্দ্র করেই কিন্তু গাবতলী হাটের প্রায় অর্ধেক অংশ জুড়ে গরুর আমদানি কিন্তু হয়েছে। এবং এক কথায় যদি বলি যে প্রচুর পরিমাণে গরু কিন্তু রয়েছে। আর এই হাটের যে একটি অন্যতম বৈশিষ্ট্য যে বিভিন্ন আকারের গরু, অর্থাৎ বড় গরু, ছোট এবং মাঝারি, সেই গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা এই 3টি জেলার পাশাপাশি মানিকগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ, মোটামুটি এই 6টি জেলা থেকে গাবতলী হাটে গরুর এখন পর্যন্ত এসেছে। এবং বিক্রেতারা বলছে যে ঢাকা শহরের যে বৈশিষ্ট্য, যে গরু রাখার যেহেতু সমস্যা, সেক্ষেত্রে ক্রেতারা হয়তো বা 1 অথবা 2 দিন পরে আরও গরু কিনতে আসবে। তবে দামের বিষয়টা যদি বলি, এখন পর্যন্ত বিভিন্ন পাইকার অথবা খামারিদের সাথে আমরা কথা বলেছি, গতবারের তুলনায় এবারের দাম যে খুব একটা বেশি এখন পর্যন্ত কিন্তু সেটা আমরা বলতে পারছি না। মূলত বলা যাচ্ছে দাম তুলনামূলক অনুযায়ী ঠিকই রয়েছে। হয়তোবা ক্রেতারা যখন আরও বেশি আসবেন এবং যে গরুর বেচাকেনার যে একটি ঢল, হাটের ভাষায় বলে, সেই ঢল যখন শুরু হবে তখন হয়তোবা গরুর দাম আরও কিছুটা কমে আসবে। এখন দেখা যাক যে ক্রেতারা কখন থেকে গাবতলী হাটে আসা শুরু করেন কিংবা অন্যান্য হাটে যাওয়া শুরু করেন, এবং একই সাথে আরও 3 দিন ঢাকা শহরে গরুর আমদানি কেমন হয় তার উপরেই কিন্তু নির্ভর করে এবারের হাটে পশুর দাম কেমন যাবে। ধন্যবাদ আপনাকে ভাস্কর। গুমের অভিযোগ দায়ের করতে ট্রাইব্যুনালে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। অভিযোগের বিষয়ে কি কি জানতে পারলেন, আমাদের একটু জানাবেন বিস্তারিত।
2015 সালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশ থেকে গুম করা হয় এবং তার কয়েকদিন পর তাকে পাওয়া যায় ভারতের শিলংয়ে এবং সেখান থেকে কিন্তু ভারত সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, সেখানে তাকে জেলে থাকতে হয়েছে। এরপর 9 বছর কিন্তু তিনি ভারতে কাটিয়েছেন এবং 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকার পতন হয় এরপর তিনি দেশে আসেন এবং দেশে আসার পর এই আজ কিন্তু এলেন সেই ঘটনায় অভিযোগ দায়ের করতে এবং আমরা যতদূর জানতে পেরেছি শেখ হাসিনা সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে এবং পরবর্তীতে ভেতরে কি আলোচনা হয়েছে তিনি বেরিয়ে আসলে অবশ্যই আমাদের জানাবেন, তখন আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এর আগে আমি জানিয়ে রাখি যে এই গুমের ঘটনা কিন্তু উনি ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজনই কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং সেই সকল অভিযোগের কিন্তু তদন্ত চলেছে এবং আজ যদি সালাউদ্দিন আহমেদের অভিযোগ দায়ের হয়ে যায় তাহলে এই বিষয়ে ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নেবে বা ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপ কি হবে তা কিন্তু জানানো হবে। তারা হয়তো ট্রাইব্যুনাল আমাদেরকে এই বিষয়ে জানাবেন এবং যেহেতু চিফ প্রসিকিউটরের কাছে আজ অভিযোগ দেওয়া হবে, চিফ প্রসিকিউটর এই অভিযোগ গ্রহণ করলে এই বিষয়ে তদন্ত হবে এবং এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারে হয়তো ট্রাইব্যুনাল উদ্যোগ নেবেন। এর বাইরে আমি যদি বলি আজ সকালে কিন্তু 4 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা মূলত চানখারপুলের যে ঘটনা 6 জনকে হত্যার ঘটনা আসামি এবং তারা এদের বিরুদ্ধে কিন্তু আগেও ব্যবস্থা নিয়েছিল, আগেও বেশ কয়েকবার তাদেরকে আদালতে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ফর্মাল চার্জও দাখিল হয়েছে এবং আজ শুনানির দিন ছিল, আজ তাদেরকে আদালতে তোলা হবে। এছাড়া আজ কিন্তু শেখ হাসিনার আদালতে হাজির হয়ে তার যে আদালত অবমাননা সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা ছিল এবং তবে শেখ হাসিনা আজ আসেননি, তাই তার বিরুদ্ধে আইনানুগ যে প্রক্রিয়া সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছেন। জি, ধন্যবাদ মারুফ।